কথায় আছে যে কমলপুর গ্রামে যে গত ৭০ বছর ধরে প্রতি অমাবস্যার রাত ঠিক ১২টার সময় রেলওয়ে স্টেশনের দিক থেকে বিয়ের বাজনার শব্দ ভেসে আসে। আর তারপর গ্রামের একটি কুমারী মেয়ে চিরতরে হারিয়ে যায়। গ্রামের লোকেরা ভয়ে সন্ত্রস্ত হয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আরে মোহন, আজ সেই কালো অমাবস্যার রাত আবার চলে এসেছে। সেই ভূতের বরযাত্রী দল আজ আবার আমাদের গ্রামে আসতে চলেছে। হ্যাঁ সুরেশ, এই অভিশপ্ত রাত আবার ফিরে এসেছে। এখন কে জানে কার মেয়ে বা কার বোন আজ এই গ্রাম থেকে আজ চিরদিনের জন্য চলে যাবে। পুরো গ্রামে আজ এক আলাদা ধরনের নীরবতা ছড়িয়েছিল। চারদিকে ভয়ের পরিবেশ ছিল। কিন্তু এর সাথে আজ গ্রামের মন্দিরগুলোতে সেই ভূতের বর যাত্রীদেরকে গ্রামে ঢুকতে না দেওয়ার জন্য পূজা চলছিল। গ্রামের লোকেরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। গ্রামের চারদিকে অন্ধকার নেমে আসছিল। প্রায় ৭টা বাজছিল। তখন আমরা দেখি যে গ্রামের একটি চায়ের দোকানে কিছু লোক কথা বলছে। আরে কাকা, আজ আবার ঠিক রাত ১২টায় সেই ভূতের বরযাত্রীরা আমাদের গ্রামে আসবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে কতদিন পর্যন্ত এই ভূতের বরযাত্রীরা আমাদের গ্রামে এভাবেই কুমারী মেয়েদের নিয়ে যাবে। কেউ কি এটাকে থামাতে পারবে না? আরে বাবা, গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেছিল সেই ভূতের বরযাত্রীদেরকে থামানোর জন্য, কিন্তু এটা বলে রামু কাকা হঠাৎ করে থেমে যান। কিন্তু কি হয়েছিল সেদিন, যেদিন ওই বরযাত্রীদেরকে আটকানোর জন্য গ্রামের লোকেরা গিয়েছিল? সেই রাতে যখন গ্রামের ১০ থেকে ১৫ জন লোক সেই ভূতের বরযাত্রীদের থামাতে গিয়েছিল, যার মধ্যে আমার বাবাও ছিলেন। কিন্তু সেই রাতের পর আমি আমার বাবাকে আর সেই গ্রামের লোকদের আজ পর্যন্ত আর কখনো দেখিনি। গ্রামের লোকেরা এই ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সেই দিনের পর থেকে গ্রামের লোকেরা সেই ভূতের যাত্রীদের সামনে যাওয়ার সাহস আর কখনো করেনি। কারণ গ্রামের লোকেরা এটা বুঝে গিয়েছিল যে যদি তারা সেই ভূতের বরযাত্রীদের সামনে যায় তাহলে তারা জীবিত কখনো ফিরবে না। এই কথা শুনে মঙ্গল আর প্রতাপ খুবই ভয় পেয়ে গিয়েছিল। তখনই মঙ্গল বলল, কিন্তু কাকা, সেই ভূতের বরযাত্রীরা তো শুধু কুমারী মেয়েদের নিয়ে যায়, তাহলে সেদিন গ্রামের লোকেরা কেন হারিয়ে গেল? কারণ বাবা, গ্রামের লোকেরা তাদের সামনে যাওয়ার সাহস করেছিল। আর যদি কেউ অমাবস্যার রাতে বাড়ির বাইরে থাকে আর যদি সেই বরযাত্রীদের নজরে পড়ে যায়, তাহলে তারা তাকেও সঙ্গে নিয়ে যায়। এই জন্যই তারা গ্রামের লোকদেরও সঙ্গে নিয়ে গিয়েছিল। তখন ভয়ে কাপা গলায় প্রতাপ বলল, কিন্তু কাকা, আপনি কি কখনো সেই ভূতের বরযাত্রীদের দেখেছেন? না বাবা, আমি আজ পর্যন্ত সেই ভৌতিক পরযাত্রাকে দেখিনি। কখনো সাহসই হয়নি দেখার। রামু কাকা তার কথা শেষই করেছিলেন। ঠিক তার পাশে বসা গণেশ কাকা বললেন, তোমাদের সবার কথা যদি শেষ হয়ে থাকে, তাহলে এখন আমাদের সবাইকে তাড়াতাড়ি নিজের নিজের বাড়ি চলে যাওয়া উচিত, কারণ রাত অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। রামু কাকার কথা শুনে সবাই নিজ নিজ বাড়ির দিকে চলে যেতে লাগল। রামু কাকার মুখে ভূতের বরযাত্রীর এত কথা শোনার পর এখন মঙ্গন আর প্রতাপের কৌতূহল অনেক বেড়ে গিয়েছিল। দেখ প্রতাপ, আমরা এটা তো জানি যে সেই ভৌতিক বরযাত্রীরা গ্রামে আসে এবং কোনো না কোনো একটা কুমারী মেয়েকে নিয়ে যায়, কিন্তু বন্ধু, আমরা কখনো নিজের চোখে দেখি নাই। হ্যাঁ বন্ধু, এই কথা তো ঠিকই বলেছিস, কিন্তু এখন করবই বাকি। চল ঠিক আছে, এখন আমিও আমার বাড়িতে যাই। আরে আমি এটা বলতে চাইছি যে কেননা আমরা আজ রাতে বাইরে থাকি আর সেই ভূতের বরযাত্রীদের নিজের চোখে দেখি, আমরা এটাও জানতে পারবো যে ভৌতিক বরযাত্রা দেখতে কেমন। আরে মঙ্গল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? জানিস না তুই রামু কাকা কি বলেছিল? সেই ভূতের বরযাত্রীরা যদি তোকে দেখে ফেলে তাহলে তোকেও নিয়ে যাবে। আর আমার এখন মরার কোনো শখ নেই। আরে প্রতাপ, আমিও এটা জানি, কিন্তু আমরা তো এই বরযাত্রীদের সামনে যাব না, বরং আমরা ওদের লুকিয়ে দেখব, আর ওরা বুঝতেই পারবে না যে আমরা ওদের দেখছি। এখন বুঝলি? কিন্তু বন্ধু,
সেই ভূতের বরযাত্রীরা যদি আমাদের দেখে ফেলে তাহলে না ভাই, থাক, সেই ভৌতিক বরযাত্রাকে দেখা। আর তুই কি শুনিসনি তখন রামু কাকা কি বলেছিল? ভুল করেও ঘরের বাইরে থাকা যাবে না। আরে প্রতাপ, চল না, এত ভয় পাচ্ছিস কেন? আর তাছাড়া আমরা কোথাও লুকিয়ে ওই বরযাত্রীদের দেখব, তুই শুধু আমার সাথে চল। প্রতাপ ও মঙ্গলের কথায় রাজি হয়ে যায় এবং দুজনেই বেরিয়ে পড়ে সেই ভূতের বরযাত্রীদের দেখতে। ওরা দুজন একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেই ভূতের বরযাত্রীদের আসার অপেক্ষা করতে থাকে। ওদিকে রাজুর বোন অনেক বছর পরে আজ শহর থেকে গ্রামে এসেছিল, তাই সে এখন এসব জিনিসে বিশ্বাস করত না। কি দাদা, তোমরা সবাই এখনো সেই ভূতের বরযাত্রী গল্পগুলো বিশ্বাস করো? এখন আমি বড় হয়ে গেছি দাদা, এখন আমি এসব ভৌতিক কথা বিশ্বাস করি না। আর তোমরাও এই কুসংস্কার থেকে বেরিয়ে আসো। আরে বোন, এটা কোনো কুসংস্কার নয়, বরং এখনও সেই ভূতের বরযাত্রীরা আমাদের গ্রামে আসে। আর আজও সেই বরযাত্রীরা গ্রামে অবশ্যই আসবে। আর আমি তোকে কতবার বুঝিয়েছিলাম যে যখন অমাবস্যার রাত আসতে চলেছে তখন গ্রামে আসবি না, কিন্তু তুই তবুও গ্রামে চলে এলি। আরে দাদা, এত ভয় পাচ্ছ কেন? আজ রাতে কিছুই হবে না, তোমরা সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আরে প্রিয়া, তুমি পড়াশোনা করা মেয়ে, এটা আমরা জানি, কিন্তু এটা তোমার শহর নয়, এটা গ্রাম। আর এখানে এখনো অমাবস্যার রাতে সেই ভূতের বরযাত্রীরা অবশ্যই আসে। রাজুর স্ত্রী লতা এই কথা প্রিয়াকে বুঝিয়েই যাচ্ছিল। ঠিক তখনই ঘড়িতে রাত 12টা বাজতে চলেছিল, আর গ্রামের লোকেরা তাদের কুমারী মেয়েদের নিয়ে নিজেদের বাড়ির দরজা বন্ধ করে বসেছিল। আরে রাধা, 12টা বেজে গেছে, আর সেই ভূতের বরযাত্রীরা যে কোনো সময় গ্রামে চলে আসবে। হে ভগবান, আমাদের বোনকে রক্ষা করো। ওদিকে প্রতাপ আর মঙ্গল ভয়ে কাঁপতে কাঁপতে সেই গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন প্রতাপ বলল, বন্ধু, মনে হচ্ছে আজ তুই আমাকে মেরেই ছাড়বি। চল না ভাই, বাড়ি যাই, আমার খুব ভয় করছে। আরে কিছু হবে না বন্ধু, আমি তো আছি তোর সাথে। আমরা শুধু সেই ভূতের বরযাত্রীদের দেখব আর তারপর চুপচাপ বাড়ি ফিরে যাব, কিছুই হবে না। তুই শুধু চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। ওরা দুজন কথা বলছিল। ঠিক তখনই তারা বিয়ের বাজনার শব্দ শুনতে পায়। প্রথমে শব্দটা ধীরে, তারপর জোরে, আর তারপর খুব জোরে হতে থাকে। বাজনার শব্দ শুনে প্রতাপ বলল, আরে বন্ধু, আজকে আমরা মরে যাব। ওই দেখ, স্টেশনের কাছ থেকে ভূতের বরযাত্রীদের বাজনা শব্দ শোনা যাচ্ছে। মনে হয় ওরা ট্রেন থেকে নেমে গ্রামের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই আমরা দেখি সাদা ধোঁয়ার মধ্যে থেকে একটি ভূতের বরযাত্রী দল বেরিয়ে গ্রামের দিকে এগোতে শুরু করেছে। তুমি শুনলে রাধা? এটা সেই বিয়ের বাজনার শব্দ। সেই ভূতের বরযাত্রীরা এসে গেছে। হে ভগবান, আমাদের রক্ষা করো। এই বরযাত্রীদের কারো পুরো শরীর পুড়ে গিয়েছিল, তো কারো মুখ আর সবার চোখ রক্তে ভরা ছিল। কেউ নাচছিল তো কেউ বাজনা বাজাচ্ছিল। এভাবেই এই বরযাত্রীরা ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই ভূতের বরযাত্রীরা গ্রামে ঢুকে পড়ে। প্রতাপ আর মঙ্গলের চোখ যখন এই ভূতের বরযাত্রীর উপর পড়ে, তখনই ভয় পেয়ে প্রতাপ বলল, মরে গেলাম রে মঙ্গল। ওই দেখ, ওই ভূতের বরযাত্রীরা গ্রামে ঢুকে গেছে। হে ভগবান, আজ শুধু বাঁচিয়ে দাও। এরপর আর কখনো এই মঙ্গলের সাথে রাতে বেরোবো না। দুজনেই সেই ভূতের বরযাত্রীদের যেন দেখে মনে হলো তারা ভয়ে সেখানেই জমে গেছে। তাদের শরীর কাঁপছিল সেই দৃশ্য দেখে। ওই ভূতের বরযাত্রীরা আজকে গিয়ে থামে রাজুর বাড়ির সামনে, এবং ভূতবরটি রাজুর বাড়ির দরজা ভেঙে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন রাজু ভয়ে ভয়ে বলে, আমি আমার বোনকে তোমার সাথে কোনোভাবেই যেতে দেব না। আমাকে যদি নিজের প্রাণ দিতে হয়, তবু আমি আমার বোনকে তোমাকে দেব না। তোমার বোন তো আজ আমার সাথেই যাবে। তোমাদের মধ্যে কেউই আমাকে থামাতে পারবে না। আর যদি আমাকে থামানোর চেষ্টা করো, তাহলে তোমরা
নিজের প্রাণ হারাবে। তাই আমার সামনে থেকে সরে যাও, আমি আমার কনেকে নিতে এসেছি। রাজু ও তার স্ত্রী যখন ভূতের বরকে বাধা দেয়, তখন সেই ভূতবরটি রাজু ও তার স্ত্রীকে মেরে ফেলে। এগুলো দেখে প্রিয়া জোরে জোরে কাঁদতে থাকে।